গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে আসলে সংসদে বেশ উত্তাপ ছড়াচ্ছে। একই সঙ্গে আজ থেকে আবার রাজপথেও বিরোধী দল অর্থাৎ 11 দলীয় জোট তারা রাজপথে নেমেছেন, বিক্ষোভ করেছেন আজকে। সেসব বিষয় নিয়ে আজকে আমাদের প্রাসঙ্গিক বিষয়, যেখানে সমাধান আসলে কোন পথে হচ্ছে, সংসদে হবে না রাজপথে হবে, সেসব বিষয় নিয়ে আমাদের অতিথির কাছে প্রশ্ন থাকবে। প্রথমে যাব সার্জিস আলম, মুখ্য সংগঠক এনসিপির। আমার কাছে প্রশ্ন প্রথম থাকছে, সেটা হচ্ছে যে সংসদে যখন আলোচনা চলছে, সংসদ চলছে, এই মুহূর্তে আপনাদের বিরোধী দলের জোট তারা কেন রাজপথে আসলেন? এটা কতটা যৌক্তিক বলে আপনি যুক্তি তুলে ধরবেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার মাধ্যমে যারা শুনছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ। প্রথমে আমি অভিনন্দন জানাতে চাই আমাদের চ্যাম্পিয়নদেরকে, যারা আমাদের এই যে অনূর্ধ্ব 20 যে সাফ, সেখানে সর্বশেষ ফাইনালে ভারতকে হারিয়ে তারা আমাদের সাউথ এশিয়ার চ্যাম্পিয়ন হয়েছে। আমরা এভাবে তাদের মাধ্যমে পুরো বিশ্বের কাছে আমাদের যে প্রাইডের জায়গাটা সেটা দিনে দিনে আরও বড় হবে, এটা প্রত্যাশা এবং তাদের প্রতি অনেক অনেক বেশি কৃতজ্ঞতা। প্রথমত হচ্ছে, একটা সরকার নতুন করে তাদের জায়গা থেকে সরকার গঠন করেছে, এখনও 2 মাস হয় নাই। বিরোধী দল বলেন কিংবা বিরোধী দলীয় জোট বলেন, তারাও তাদের জায়গা থেকে কখনো এটা চিন্তা করে না যে 2 মাসের মধ্যে সরকারের কার্যক্রমের বিরুদ্ধে তাদেরকে রাজপথে নামতে হবে। এটা কোনো বিরোধী দল তাদের জায়গা থেকে চিন্তা করে না। কিন্তু আমরা যখন আমাদের জায়গা থেকে দেখি যে আমাদের এই যে সংসদ, এই সংসদে বিএনপি তাদের জায়গা থেকে গণভোটের আগে, নির্বাচনের আগে যেই কথাগুলো ঐকমত্য কমিশনে বলেছিল, যেই কমিটমেন্টটা তারা জুলাই সনদে করেছিল, এই জায়গাগুলোকে তারা প্রশ্নবিদ্ধ করা শুরু করেছে, ইভেন গণভোটকে তারা অবৈধ বলা শুরু করেছে, তখন এটা আমাদেরকে হতাশ করে এবং এটা হচ্ছে জনগণের সাথে প্রতারণার একটা নতুন দৃষ্টান্ত তৈরি হয়। যখন আমরা দেখি যে আমাদের সংসদে, আমরা একদম নির্দ্বিধায় বলতে পারি যে শত শত মানুষ বিএনপির গুমের শিকার হয়েছে। সেদিন সংসদে দাঁড়িয়ে জনাব ইলিয়াস আলীর সহধর্মিণী যখন বলছিলেন যে ইলিয়াস আলী কোথায়, এটা কিন্তু সেই গুমের কথা মনে করিয়ে দেয়। সেখানে সংসদে দাঁড়িয়ে বিএনপি যখন গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ সংসদে বাতিল করার প্রস্তাব করে, আমাদের বিএনপিকে নিয়ে আমাদের মনে সন্দেহের উদ্রেক হয় এবং আমরা আমাদের জায়গা থেকে এটা আসলে আমরা নিজেরাই সন্দিহান এবং আমরা নিশ্চিত হতে পারছি না যে এই বিএনপিকে আসলেই সেই বিএনপি কিনা, যেই বিএনপি বাংলাদেশ পন্থার কথা বলে, জাতীয়তাবাদের কথা বলে, দলের নামের সাথে জাতীয়বাদ শব্দটা থাকে, যে বিএনপি মেজর জিয়াউর রহমান থেকে এসেছে, যে বিএনপি আপসী নেত্রী বেগম খালেদা জিয়া থেকে এসেছে। আমরা দেখি যে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল করার প্রস্তাব করে বিএনপি। মানে মানবাধিকার নিশ্চিত করাটা, এটা তো শুধু বিএনপি নয়, সবার জন্য গুরুত্বপূর্ণ, জনগণের জন্য গুরুত্বপূর্ণ। বিএনপি কি তাদের জায়গা থেকে মনে করছে যে তারা এবার সরকারি দল, তারা আজীবন সরকারি দল থাকবে? তাহলে তাদের এই জন্য এগুলো নিয়ে আর চিন্তা করার প্রয়োজন নেই। তারা তো সরকারি দলে থাকবে, ক্ষমতায় থাকবে, সো তাদের ক্ষমতাকে কোনোভাবে সংকুচিত করা যাবে না। কিন্তু তারা যেন এটুকু ভুলে না যায় যে ক্ষমতার পালাবদল এটা আবশ্যক এবং এই ক্ষমতার পালাবদলে একদিন বিএনপিও তাদের জায়গা থেকে বিরোধী দলের ভূমিকায় যেতে পারে, তাদেরও মানবাধিকারের আইন প্রয়োজন হতে পারে, তাদের জায়গা থেকেও গুম খুনের অধ্যাদেশ প্রয়োজন হতে পারে। এবং সর্বশেষ আরও গুরুত্বপূর্ণ 3টা বিষয়, যেটা বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা, প্রতিষ্ঠানগুলোর স্বকীয়তা বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। স্পেশালি নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করার যে প্রচেষ্টাটা নেওয়া হয়েছিল এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এটাতে সবাই বাহবা জানিয়েছে। ইভেন তখন ঐকমত্য কমিশনে জনাব সালাউদ্দিন আহমেদও জানিয়েছে, তিনি তার জায়গা থেকে যখন এগুলোতে একমত হয়ে জুলাই সনদে স্বাক্ষর করলো বিএনপি, আমরা দেখলাম এই সংসদে এসে জাতীয় সংসদ সচিবালয় অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান যে অধ্যাদেশ, সেটাকে রহিত করার সুপারিশ করেছে। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ রহিত করার সুপারিশ করেছে। সুপ্রিম কোর্ট সচিবালয় সংশোধন আদেশ 2025 এবং 26 রহিত করার সুপারিশ করেছে। 4টি বিষয় অধ্যাদেশ রহিত করার প্রস্তাব দিয়েছে। এরকম না, আরও বেশি। তো এরকম তারা তাদের জায়গা থেকে যতগুলো করেছে, এই প্রত্যেকটার কারণে এর পূর্বে কিন্তু তারা সাফারার ছিল। তারা এর আগেও বিচারকের বয়স নিয়ে যখন সুবিধা নিতে চেয়েছে, তখন এটার জন্য শুধু বিএনপি না, পুরো বাংলাদেশকে কিন্তু এটার জন্য ভুক্ত হয়েছে। তারা তাদের জায়গা থেকে কেন ওই একই কাজগুলো আবার করছে, আবার পা বাড়াচ্ছে, এটা আমাদের মনে যখন সন্দেহ তৈরি করে, তখন আমরা বিএনপির বিরোধী দল হিসেবে নয়, বিএনপির বিরোধিতা করে নয়, বরং বিএনপিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে আমাদের রাজপথে যেতে হয়েছে এবং
মাত্র 1.5 মাসের হানিমুন পিরিয়ডে যখন বিএনপি আছে, এই সময়ের মধ্যে তারা তাদের কথা এবং কাজের মধ্য দিয়ে আমাদেরকে রাজপথে যেতে বাধ্য করলো। মনিয়াপা, আপনি তো শুনছিলেন সার্জিস আলমের বেশ কয়েকটা যুক্তি যে কি কারণে তারা রাজপথে যাচ্ছেন। আপনারা তো দীর্ঘ 17 বছর বিরোধী দলের থেকে রাজপথে ছিলেন, আন্দোলন করেছেন, দাবি দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছিলেন। সেটা যেমন যৌক্তিক ছিল, আপনারা কি মনে করেন যে এই আন্দোলনটাও যৌক্তিক? তারা যে সমাধান যখন সংসদে পাচ্ছেন না, তখন রাজপথে নামাটা কি তাদের জন্য যৌক্তিক কিনা? আপনি একজন পরীক্ষিত নেত্রী হিসেবে আপনি জানাবেন। ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন, এবং আমার সহালোচক বৃন্দদেরকে ধন্যবাদ। দেখেন, এই যে এই গণভোট বাতিলের যে কথাটা আসছে, সেটার আগে কিন্তু বিএনপি আপনার সংস্কার কমিশনে বহুদিন বসেছে, সবার সাথে আলোচনা করেছে। যত রকম বিএনপি প্রত্যেকটা পদক্ষেপে বিএনপি কিন্তু ভুলটা ধরিয়ে দিয়েছে। প্রথমে খেয়াল করেন, বিএনপির সামনে এবং জনগণের সামনে নির্বাচনের বিকল্প কিছু ছিল না, জাতীয় একটা নির্বাচন। কারণ ইন্টারিম গভর্নমেন্ট প্রত্যেকটা জায়গায় খুবই খারাপ করছিল, দেশের অবস্থা খুবই খারাপ, যেটার জের এখন দিতে হচ্ছে, এখন পর্যন্ত আরও কতদিন হবে জানি না। সেইখানে একটা রাজনৈতিক দলের ভীষণ প্রয়োজন, বিধায় কিন্তু নির্বাচনটা বিএনপি চেয়েছে, এবং সেই চাওয়ার পরেও কিন্তু বিএনপির প্রত্যেকটা জায়গায় কিন্তু ভুল ধরিয়ে দিয়েছে, এটা করা ঠিক হবে না, এটা করা ঠিক হবে না। আপনারা কিন্তু কালের সাক্ষী। তো বিএনপি বলেছে, আবার বিএনপি কিন্তু সেটার সাথে কাজ করেছে। কেন কাজ করেছে? কারণ ওটা নিয়ে যদি শুধু তো ওই মুহূর্তে দ্বন্দ্ব হতো আমাদের অনুজদের সাথে, আমাদের আজকে যারা বিরোধী দলের মেইন জামাত ইসলামীর সাথে, তাহলে হয়তো নির্বাচন আরও কালক্ষেপণ করার সুযোগ পেত ইন্টারিম গভর্নমেন্ট। তো বিএনপি প্রত্যেকটা ব্যাপারে বলেছে। গণভোটের সময় যখন ফার্স্ট কথা ওঠে, তখন কিন্তু বিএনপি প্রথমেই গণভোটের বিপক্ষে ছিল, যে এটা হয় না। এটা হলে এই গণভোটের আগে আরেকটা গণভোট করতে হয়, এই কারণে যে গণভোটটা সংবিধানে নাই। এটার আগে একটা গণভোট করতে হবে, যে গণভোটটা হতে পারে কি পারে না, সেটা কিন্তু বলার পরে যখন তারা শুনে নাই, এবং আজকের যারা আমাদের অনুজ, যারা এনসিপি, তাদের তখন দৌড়াতে অনেক বেশি ছিল। একটা সরকারের ছত্রছায়া হতে পারে, আদর পেলে কে না করে, আমরাও করতাম, হতে পারে। তো তাদের সেই দৌরাত্ম্য যেমন ছিল, ওই মুহূর্তে কিছু বললেই তারা যে ধরনের বাক্যবাণে আমাদেরকে বিদ্ধ করত, আমরা প্রবীণ হিসেবে, সিনিয়র হিসেবে ওদের সাথে ওই বাক্যতে আমরা যেতে পারি না, ওরা যেভাবে পারে। বারবার বলেছিলেন যে আপনাদের রাষ্ট্র পরিচালনার একটি অভিজ্ঞতা আছে। আমি সেটাই বলছি, ওই অভিজ্ঞতা নিয়ে বিএনপি প্রত্যেকটা পদক্ষেপে ভুলটা ধরিয়ে দিয়েছে। লাইক আমি আপনাকে বলি, বিএনপি যেখানে সিগনেচার করেছে, এই সিগনেচার করার কথা কাদের? জুলাই সনদে প্রথমেই করার কথা যাদের ভ্রূণ চাইল্ড, এই এনসিপি, অস্বীকার করব না, ওরাই কিন্তু এই জুলাই সনদ বলেছে। আমরা তাদের সাথে একত্রতা ঘোষণা করেছি, কিন্তু তারা কিন্তু যে কোনো কারণেই হোক সিগনেচার করে না। ইলেকশনের ঠিক আগ মুহূর্তে তারা হয়তো করেছে, যেটা 1 মাস সময় ধার্য করে দেওয়ার পরেও তারা করে নাই। বিএনপি করেছিল কোথায়? নোট অফ ডিসেন্ট সহ। কিন্তু যখন ইন্টারিম গভর্নমেন্ট প্রধান যখন ঘোষণা দিল, তখন কিন্তু নোট অফ ডিসেন্ট ছিল না। 4-4টা প্রশ্ন আসলো। এই প্রশ্নগুলো কিসের ভিত্তিতে আসলো? তারা কিন্তু প্রশ্নের উত্তর দিতে বাধ্য ছিল। তখন আপনারা প্রতারণা বলেছিলেন, এটা আমরা প্রতারণা বলেছিলাম, এবং আমরা এটাকে যে একটা সময় আসলে এটা ধুপে টিকবে না, এটাও আমরা বলেছিলাম। কারণ ওইখানে কথা যেটা হয়েছিল যে ইলেকশন হওয়ার পরে সংসদই এটাকে বাস্তবায়ন করবে। লাস্ট হাতিয়ার কিন্তু সংসদ 2/3 মেজরিটি নিয়ে। তো 2/3 মেজরিটি নিয়ে যদি হয়, এবং আমাদের আপনি দেখেন আমরা কোথায় প্রতারণা করলাম, আমরা তো প্রতি পদক্ষেপে প্রতারণার শিকার হলাম। 2/3 মেজরিটি নিয়ে এটা করতে পারে, যদি না করে অটো এই অধ্যাদেশ ইন্টারিম গভর্নমেন্ট দিতে পারে না। তারপরেও দিয়েছে, আমরা কিছুই বলি নাই যে ঠিক আছে আগে সরকার গঠন হোক, তারপরে কে 2/3 মেজরিটি হয় সেই হিসাবে কাজ হবে। যদি তারা হয়ে যায়, জামাত যেটা বলেছে, ওপেন বলেছে, ক্ষমতায় আমাদেরকে আসতেই হবে, যে কোনো মূল্যে ক্ষমতায় আসতেই হবে, তারা যেভাবে কথা বলেছে। তো সেই জায়গায় আমরাও তো এরকম আমাদেরকে ভয় দেখিয়েছে সকালে বিকালে সন্ধ্যা রাতে। তো আমরা এটা মনে করছি সরকার যেই হোক না কেন, তার লাস্ট হাজয় যুক্ত হয়েছে দিয়ে এটা সমাধান হবে। তো সমাধানে আপনি দেখেন যে আপনার গণভোট 1, 2, 3, 4 অনেকগুলা পদ্ধতিতে এই গণভোটটা অবৈধ হয়ে যায়। গণভোটটা বৈধ হয় না কোনোভাবেই। তো সেই জায়গায় গণভোট আর জুলাই সনদ এক না। জুলাই সনদে বিএনপি যেই জায়গায় স্বাক্ষর করেছে, বিএনপি সেই জায়গায় ধারণ করে, বিএনপি সেই জায়গায় পালন করতে চায়। বিএনপি এর আগেও 17টা সংশোধনী হয়েছে,
আবারও সংশোধনী হবে। সংশোধনী হতে তো ক্ষতি নাই, সংশোধনী ধরেই তো মানুষ, এটা তো এক ধরনের আইনের কাজগুলো করে। তো সেইখানে আমাদের সন্তানরা জুলাই সনদে জুলাই অভ্যুত্থানে যারা সামনে ছিল, আমরা কোনোভাবেই চাই না যে তাদের কোনো সমস্যা হোক, কখনোই। কারণ এইখানে লাভবান কিন্তু তারা, আমরা সবাই। আমরা কিভাবে আমাদের সন্তানদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি? নেভার অ্যান্ড নেভার। তাদেরকে বুঝতে হবে বাস্তবতা কি জিনিস। 2 মাসের মধ্যে যদি তারা আন্দোলন করে এইভাবে, তাহলে কিন্তু যাদেরকে তারা আমরা সবাই মিলে ঠেকিয়েছিলাম, তারা কিন্তু ঢুকে পড়ার জন্য শুধু কাউন্টডাউন করছে। কাউন্টডাউনে আমি আবারও বলছি, আমি তাদের পক্ষ হয়ে বলছি, কাউন্টডাউনে কি হবে? আমরা কিন্তু জেল জুলুম হুলিয়ার মধ্যে হয়তো ফিরে গেলাম, বিএনপি একটা বড় দল, জেল জুলুম হুলিয়ার মধ্যে ফিরে গেলাম। কিন্তু তাদেরকে যদি একজন একজন করে যদি আপনার কোনো রকম প্রতিশোধের জায়গায় নিয়ে যায়, তাহলে রাষ্ট্র একটা সন্তান হারাবে, আমরা একটা ভাই হারাবো, আমরা আমাদের সন্তানদের হারাবো। আমরা কোনোভাবেই এটা চাই না। যদি তারা এই জিনিসটা না বুঝে, এত সুন্দর একটা ইলেকশন হওয়ার পরে, এত সুন্দর একটা সরকারি দল বিরোধী দল হওয়ার পরে, যদি এই রাষ্ট্র যদি আপনার চলমান না থাকে, যদি এবং আন্তর্জাতিক যুদ্ধের একটা ক্ষেত্র চলছে, এই অনেক রকম সমস্যা, রাষ্ট্রের অর্থনীতি চরম নাজুক অবস্থা, তার উপর মরার উপর খাড়ার ঘা হিসেবে আপনার সারা বিশ্বে তেল সংকটের একটা সমস্যা চলছে, এগুলো সব কিছু মিলে বিরোধী দলকে সিরিয়াসলি চিন্তা করতে হবে যে আমি কি চাই, আমার সাথে দেশের মানুষের কতটা সংশ্লিষ্টতা থাকবে। শুধু আমার কারণে, আমার মানে ভালোর জন্য আমি একটা কিছু ঘটাবো, আবার দেশটা অশান্ত হবে, অচল হওয়ার চেষ্টা হবে। এতে কিন্তু ওই যে বলে না যে কবি, যে আমি কি একাই হেরেছি, তুমিও কি একটু হারোনি? হারলে কিন্তু সবাই হারবে। এই জিনিসটা তাদের বুঝতে পেরেছি। আমি যাব হচ্ছে